আহ, সুপ্রিয় দর্শক শ্রোতা, WHR টিভি থেকে আমরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা এই মুহূর্তে দক্ষিণ দিঘির রবীন্দ্র কমপ্লেক্স, যেটি রবীন্দ্রনাথের শ্বশুর বাড়ি, সেখানে আমরা আছি। এই জায়গাটিতে এখন এই ভবনের দ্বিতীয় তলায় আমরা অবস্থান করছি, যেখানে রবীন্দ্রনাথের অনেক ছবি, তাদের ঠাকুর বাড়ির ছবি, মৃণালিনীর ছবি, তাদের পারিবারিক ছবি দিয়ে এটা সাজানো হয়েছে এবং এটি সংস্কার করা হয়েছে, যার জন্য আগের চেয়ে বেশ এখানে দর্শনার্থীর ভিড় বাড়ছে। আগে কিন্তু এই অবস্থায় ছিল না, নাজুক অবস্থায় ছিল। যে কথাটা বলেছিলাম, এই দোতলায় উঠতে আগে নিষেধ ছিল। এখানে একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেছিল বলে এখানে ঢুকতে দিত না বেশ কিছুদিন, যখন আমরা প্রথম এসেছিলাম এখানে। তো যাই হোক, আমরা এখানে দেখছি যে এখানে কিছু হাতে আঁকা ছবি, কিছু প্রিন্টেড ছবি, অনেক কিছু আছে এখানে। এখানে আপনাদেরকে দেখাচ্ছি একটা করে। এবং পিঠা ভোগে তাদের যে রবীন্দ্রনাথের যে পূর্বপুরুষদের বসবাস করেছেন, সেই তথ্য কিন্তু এখানে তারা উল্লেখ করেছেন। এই তথ্যগুলো ওখানে আছে। রবীন্দ্রনাথের আঁকা কিছু ছবি এখানে আছে, সেই আঁকা ছবিরও কিছু ছবি তুলে এখানে রাখা হয়েছে। অরিজিনাল ছবি না, ছবি থেকে ছবি তুলে এখানে বাঁধানো আছে সবার দেখানোর জন্য, যারা দর্শনার্থী তাদেরকে দেখানোর জন্য। আসুন, আমরা এটিও একটা আঁকা ছবি, রবীন্দ্রনাথকে নিয়ে একটি আঁকা ছবি। পাশের দেওয়ালগুলোতেও সাজানো হয়েছে সেইভাবে। ভালোই লাগছে, তার কারণ এখানে এই যে আগে যে অবস্থা, জরাজীর্ণ অবস্থা ছিল, তার চেয়ে এখন অনেকটা দৃষ্টিনন্দন। এবং এর জন্য আমার মনে হয় আর্কিওলজি ডিপার্টমেন্টকে ধন্যবাদ দেওয়াই যেতে পারে। এবং যারা আছেন, আমার বন্ধু ছিলেন শিহাবুদ্দিন মোহাম্মদ আকবর, এখন যিনি লাভলি ইয়াসমিন আছেন, তাকেও আমরা ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। আমার সাথে এখানে যারা কাজ করেছেন ইতিপূর্বে, তারা অনেকে হয়তো এখানে নেই, হয়তো বদলি হয়ে গেছেন। তো তারপরেও আমরা চাই যে এখানে যারা আছেন সবাই, তারা তাদের যথাযথ দায়িত্ব পালন করছেন, যথেষ্ট বেশ পরিচ্ছন্ন রাখছেন এটা, এই জন্য ধন্যবাদ। উনি আছেন স্টাফ। আপনার নাম কি? হ্যাঁ, ওয়াহেদ আমার নামের নাম। যাই হোক, ওনার নাম ওয়াহিদ, আমার নামও ওয়াহিদ। সেই উনি এখানকার স্টাফ, আর্কিওলজি ডিপার্টমেন্টে আছেন। আর্কিওলজি ডিপার্টমেন্টে খুলনা বিভাগের মানে আন্ডারে উনি আছেন এখানে। ওনার দায়িত্ব পালন করছেন যথাযথভাবে, যার কারণে এটা বেশ পরিচ্ছন্ন আগের চেয়ে। আমরা যতবার আসছি এতটা পরিচ্ছন্ন দেখিনি। তো এটা এর জন্য ধন্যবাদ। তো এই রংটা পরিবর্তন করা হয়েছে, সাদা রং। আসলে অরিজিনাল রং তো প্রথমে মনে হয় সাদা ছিল না, মনে হয় একটু লালচে রং ছিল, একটা রং ছিল, অন্য রং। প্লাস্টারটা ছিল না, হ্যাঁ। তো প্লাস্টার করার ফলে বিল্ডিংটা একটু স্ট্রং হয়েছে, যার জন্য স্থাপনাটা হয়তো আরো বেশ কিছুদিন এটা সুন্দরভাবে এটা টিকে থাকবে। আমরা সেটার জন্য ধন্যবাদ জানাই। আমরা সামনের দিক থেকে দেখাই, আসেন আপনারা এই ভবনের এই ছাদটার দিকে দেখাও। ওখানে যে কিছু যে কারুকাজ আছে, ছাদটাকে যেভাবে সুন্দরভাবে এটা বসানো হয়েছে কারুকাজ করে, শিলাইদহে আমরা দেখেছি ছাদটাও কিন্তু প্রায় একটা এই ধরনের কারুকাজ করে করা। শিলাইদহে আমরা গিয়েছিলাম যখন, সেখানে দেখেছি রবীন্দ্রনাথের দ্বিতলার যে ছাদগুলো এরকম ডিজাইন করা। এটা একটু ভিন্ন, এই ডিজাইনটা একটু ভিন্ন। এই দরজাগুলো প্রায় একই রকম, ঠাকুর বাড়ির যে আদলের যেগুলো করা ছিল, ঠিক সেই আমলের যে এই খড়খড়ি সিস্টেম, মানে এই যে বাতাস আসা যাওয়ার যে সিস্টেমটা, এটা ছিল কিন্তু তখনকার সময়ের অধিকাংশ দরজা জানলাগুলোতে। আর এখান থেকে আমরা সামনের যেটা দেখাচ্ছি, প্রবেশ পথটা দেখা যাচ্ছে এখানে দোতলা থেকে। ডান দিকের বাগানটা দেখা যাচ্ছে, সামনে একটা বিস্তীর্ণ খেলার মাঠ রয়েছে। সুন্দর মনোরম একটা পরিবেশ। আজকে পহেলা বৈশাখ বলে এখানে অনেক দর্শনার্থীরা আসছেন দূর দূরান্ত থেকে, স্থানীয়রা আছেন সুন্দর সাজে, বাহারি সাজে, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। আজকে ঠাকুর বাড়িতে এসে রবীন্দ্র কমপ্লেক্সে সেই ঐতিহ্যটা দেখছি। পয়লা বৈশাখে, নববর্ষে আমরা দেখছি এখানে এই পাশটায় পুরনো ভবনের কিছু চিহ্ন এখানে আছে, দেখুন, যেটা সংস্কার করা হয়নি। এটা অবশ্য রেখে দেওয়া হয়েছে সম্ভবত এর যে প্রাচীনত্ব বা এই যে অথেন্টিসিটি, সেটা দেখানো প্রমাণ করার জন্য। তো এটা সেই এই অবস্থায় আছে। এটা হচ্ছে দোতলায় উঠে বাম পাশটা, এটা দোতলার বাম পাশটা। ওপাশে আবার একটি সুন্দর বসার জায়গা আছে, গাছের ইয়ে ছিল যেখানে অনেক অনুষ্ঠান করা হতো আগে।
এখন বোধহয় সেই গাছটি প্রায় মৃত। আমি জানি না গাছটা বেঁচে আছে কিনা, সম্ভবত পাতা ঝরে গেছে, আবার সুন্দর সুশোভিত হবে। এইখানে দেখতাম মাঠে পাঁপড় তৈরি করে, স্থানীয় লোকরা পাঁপড় তৈরি করে, মুগ ডালের পাঁপড় তৈরি করে এখানে মাঠে শুকাতে দেখতাম। তারা এখানে শুকানোর পরে আমি অনেকবার কিনে নিয়ে গেছি এখান থেকে পাঁপড়, স্থানীয়রা তৈরি করে। এবং এখানে মেলার মতো হয়, রবীন্দ্রনাথের জন্ম উৎসব, জন্মবার্ষিকী এবং মৃত্যুবার্ষিকী উপলক্ষে এখানে 25শে বৈশাখ, তারপরে আপনার 22শে শ্রাবণ উপলক্ষে এখানে বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়। এই মাঠগুলোতে তখন মেলায় ভরে যায়। তো এই জায়গায় আপনারা যা দেখলেন রবীন্দ্র কমপ্লেক্সে এসে, এই রবীন্দ্রনাথের শ্বশুর বাড়ি। বিয়ের পর রবীন্দ্রনাথ এখানে আর আসেননি, এই তথ্যটা কিন্তু সবাই জানে না, এটা অজানা তথ্য। বিয়ের পর রবীন্দ্রনাথ খুলনায় আসছিলেন দুইবার। বিয়ের আগে একবার আসছিলেন, এই 1883 সালে একবার খুলনায় আসছিলেন। তিনি এসে কন্যা দেখে গেলেন এবং তার স্ত্রীকে কিন্তু এখান থেকে নিয়ে যাওয়া হয়, সেই জোড়াসাঁকোয় নিয়ে ঠাকুর বাড়িতেই তাদের বিয়ে দেওয়া হয়। যেখানে আসার যাওয়ার ঝামেলার কথা চিন্তা করে তারা বেণীমাধব রায়কে প্রস্তাব করেন, তিনি সেটা গ্রহণ করেন এবং তার কন্যা সেখানে নিয়ে কন্যা সম্প্রদায় তারা করেছিলেন, সেই ইতিহাস আমাদের কাছে আছে। এরপর 1900 সালের 31শে আগস্ট রবীন্দ্রনাথ দ্বিতীয়বার খুলনায় আসেন। তখন আসছিলেন তার বন্ধু, খুলনার ম্যাজিস্ট্রেট ছিলেন লোকেন পালিত। লোকেন পালিতের আমন্ত্রণে তিনি খুলনায় আসছিলেন। তিনি এসে সেখানে দুদিন বেরিয়ে গেছিলেন। তো এরপরে তৃতীয়বার খুলনায় রবীন্দ্রনাথ আসছিলেন হচ্ছে 1908 সালে। 1908 সালের 31শে জুলাই রবীন্দ্রনাথ খুলনায় আসছিলেন। তখন আসছিলেন অন্য একটা অনাকাঙ্ক্ষিত ঘটনায়। আমাদের খুলনার সেনহাটি অঞ্চলে তখন একজন শিক্ষক ছিলেন, তার নাম ছিল হীরালাল সেনগুপ্ত। তিনি তখন ইংরেজ শাসনের বিরুদ্ধে একটি কাব্যগ্রন্থ লিখেছিলেন, যে কাব্যগ্রন্থের শুরুটা হয়েছিল বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম কবি লেখাটি দিয়ে, এবং শেষ করেছিলেন রবীন্দ্রনাথের একটি গান দিয়ে, সে লেখা দিয়ে, সেটি হচ্ছে বাংলার মাটি বাংলার জল। এবং কাব্যগ্রন্থটি উৎসর্গ করেছিলেন রবীন্দ্রনাথকে, রবীন্দ্রনাথ সেটা জানতেন না। তো এই কাব্যগ্রন্থটির নাম ছিল হুঙ্কার, এবং ব্রিটিশদের বিরুদ্ধে খুব জ্বালাময়ী কবিতা সেখানে ছিল, যার ফলে সেই কবিতাগুলো ব্রিটিশরা পড়ার পরে সেই কাব্যগ্রন্থটিকে বাজেয়াপ্ত করে এবং তার বিরুদ্ধে মামলা হয়। সেই হীরালালের বিরুদ্ধে মামলা হয় এবং সেই মামলায় তারা চেষ্টা করেছিল, ব্রিটিশ সরকার, ছোট লর্ড এন্ড্রু চেষ্টা করেছিল রবীন্দ্রনাথকে আসামি করার জন্য। কিন্তু যেহেতু রবীন্দ্রনাথ জানেই না যে তার নামে কাব্যগ্রন্থটি উৎসর্গ করা হয়েছে, তাই তারা অনেক চিন্তা ভাবনা করে দেখলো যে এখানে তাকে ফাঁসানো যাবে না। কিন্তু রবীন্দ্রনাথকে একটি সাক্ষী করলো, সরকার পক্ষে সাক্ষী করে সমন জারি করে ঠাকুর বাড়িতে পাঠানো হলো। সেই সমনে রবীন্দ্রনাথ হাজিরা দেওয়ার জন্য খুলনায় এসেছিলেন। এটা 1908 সালের 31শে জুলাই সর্বশেষ